আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত একটা দিন, কারণ আজকে আমরা শুরু করব রসায়ন দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট, অনেক ভাইটাল একটা চ্যাপ্টার, জৈব রসায়ন। এইচএসসি স্টুডেন্টদের সবচেয়ে রসায়নে সবার জন্য ভীতিকর একটা অধ্যায় হচ্ছে জৈব রসায়ন। এই জৈব রসায়নের মাধ্যমে মেক কেমিস্ট্রি গ্রুপে আজকে একটা নতুন অগ্রযাত্রা শুরু হবে ইনশাল্লাহ। তো আজকে থেকে মেক কেমিস্ট্রি গ্রুপ একটা নতুন অগ্রযাত্রা শুরু হতে যাচ্ছে জৈব রসায়ন অধ্যায়ের মাধ্যমে। সো জৈব রসায়ন অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা জৈব রসায়ন অধ্যায় পরিচিতি, চ্যাপ্টার অ্যানালাইসিস, কোয়েশ্চেন অ্যানালাইসিস প্লাস ইন্ট্রোডাকশনাল ক্লাস, মানে যেসব টপিক তোমাকে জাস্ট বিগিনার লেভেলে জানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা যেটা শুরু করতে যাচ্ছি, ইট ইজ নট অনলি এ চ্যাপ্টার, it is a part. রসায়নের তিনটা পার্ট, জৈব রসায়ন, অজৈব রসায়ন, ভৌত রসায়ন। এই তিনটা পার্টের একটা পার্ট হচ্ছে জৈব রসায়ন, একটা অজৈব রসায়ন, একটা ভৌত রসায়ন। ঠিক আছে, তোমাদের এইচএসসিতে আর কি তোমরা এতদিন যা পড়েছো, এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত এতদিন কেমিস্ট্রিতে যা পড়েছো সব কিছু অজৈব রসায়ন এবং ভৌত রসায়নকে কভার করে। ইন্টারের কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 10টা অধ্যায় না, জৈব রসায়ন বাদ দিয়ে বাকি যে অধ্যায়গুলো আছে সব কিছু অজৈব রসায়ন এবং ভৌত রসায়নকে কভার করে। 9টা অধ্যায় তোমার 2টা পার্টকে কভার করে। বুঝতেছো আমার কথা? শুধুমাত্র একটা অধ্যায়, জৈব রসায়ন নামে যে অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি, সে একটা অধ্যায়ে রসায়নের একটা পার্টকে কভার করে। তাহলে বুঝতে পারো, একটা অধ্যায় রসায়নের একটা পার্টকে কভার করতেছে। সো আমরা বলতে পারি আমরা একটা চ্যাপ্টার শুরু করছি না, আমরা রসায়নের একটা শাখা, রসায়নের একটা অংশ নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, রসায়নের 3টা পার্ট, একটা জৈব রসায়ন, একটা অজৈব রসায়ন, একটা ভৌত রসায়ন। রসায়নের 3টা পার্টের মধ্যে সবচেয়ে ভৌত রসায়ন সহজ, জৈব রসায়ন আরেকটু, অজৈব রসায়ন আরেকটু কঠিন, জৈব রসায়ন সবচেয়ে কঠিন। ভৌত রসায়ন কোনগুলো? যেমন ধরো যেগুলো তুমি অনুভব করতে পারো, রসায়নের যেসব পার্ট তুমি বাস্তবে অনুভব করতে পারো, যেমন দ্রাব্যতা, দ্রবণ। ঠিক আছে, তারপর যেমন ধরো আরও কি টপিক আছে, আয়নিক গুণফল, এগুলো বাস্তবে অনুভব করা যায়। ঘনমাত্রা, ঠিক আছে, এগুলো বাস্তবে অনুভব করা যায়। তুমি বাস্তবে দ্রবণ দেখতে পারো, বাস্তবে ঘনমাত্রাটা তুমি ফিল করতে পারো। এগুলো হচ্ছে ভৌত রসায়নের অন্তর্গত। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের রসায়নে আলোচনা আছে। অজৈব রসায়ন কোনটা? যেগুলো বাস্তবে আছে কিন্তু আমরা দেখতে পারি না, যেমন ক্যাপি বাস্তবে দেখো, ক্যাসি বাস্তবে দেখো। আমরা ক্যাপি ক্যাসি পড়েছি না? তড়িৎ রসায়নের যেসব জিনিসগুলো আমরা বাস্তবে ফিল করতে পারি, এগুলো হচ্ছে ভৌত রসায়ন। অজৈব রসায়ন কোনগুলো? পিএইচ বাস্তবে দেখা যায় না। ক্যাপি ক্যাসি বাস্তবে দেখা যায় না, এগুলো হচ্ছে অজৈব রসায়ন। আরও একটা পার্ট, যে তোমাদের মানে একাডেমিক লেভেল পর্যন্ত, এসএসসি এইচএসসি অনার্স পর্যন্ত আমাদের বইগুলো এমনভাবে সাজানো যে এসএসসি এইচএসসি অনার্স পর্যন্ত, একাডেমিক লেভেল পর্যন্ত বইগুলো এমনভাবে সাজানো যে রসায়নের 3টা পার্টই টাচ করতে হবে। এসএসসির বইতে আমরা কি পড়েছি? এসএসসির বইতে ছিল পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, তারপরে ছিল খনিজ সম্পদের জীবাশ্ম। একটা চ্যাপ্টার দিয়ে জাস্ট এসএসসিতে জৈব রসায়নটা টাচ করা হয়েছে। ইন্টারের বইতে রাসায়নিক পরিবর্তন, কেপি কেসি, দ্রাব্যতা, ঘনমাত্রা, তড়িৎ রসায়ন, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, এগুলো সব প্লাস জৈব রসায়ন অধ্যায় দিয়ে 3টা পার্টই কভার করা হচ্ছে। এখন
কি করবা? এই জৈব রসায়ন অধ্যায়টা কেন এটাকে একটা পার্ট বলছে? আমাদের এইচএসসিতে 10টা অধ্যায়, প্রথম পত্রে 5টা, দ্বিতীয় পত্রে 5টা। কথাটা আগেও বলেছি, প্রথম পত্রে 5টা অধ্যায় আছে, দ্বিতীয় পত্রে 5টা অধ্যায় আছে, মোট 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায়, 10টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় আমাদের কেমিস্ট্রির এই 2টা পার্টকে কভার করে। 10টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় জৈব রসায়ন ব্যতীত, 10টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় আমাদের অজৈব রসায়ন এবং ভৌত রসায়ন পার্টটা কভার করে। 9টা অধ্যায় 2টা পার্ট কভার করছে। আরও একটা অধ্যায় আছে দ্বিতীয় পত্রে, যেটা আমরা আজকে শুরু করছি, জৈব রসায়ন। ওই একটা অধ্যায়ই একটা পার্টকে কভার করে। জৈব রসায়ন একটা অধ্যায়, এই অধ্যায়টা রসায়নের একটা পার্ট। বুঝতে পারো, একটা অধ্যায় একটা পার্টকে কভার করতেছে, তাহলে এটা কত বিশাল একটা ব্যাপার। বুঝছো? ঠিক আছে। তো আগের বইগুলো তুমি যদি 7 থেকে 8 বছর আগের বই যদি ঘাটাঘাটি করো, কেমিস্ট্রির বিগত 7 থেকে 8 বছর আগের বই যদি তুমি ঘাটাঘাটি করো, তুমি দেখবা বইতে চ্যাপ্টার আছে 13টা চ্যাপ্টার আছে। এই 13টা অধ্যায়ের মধ্যে এখন কয়টা? 13টা অধ্যায় ছিল আগের বইতে, 13টা অধ্যায় ছিল। এখন কয়টা? 5টা না? খুশি হওয়ার কিছু নেই, 13টা অধ্যায়কে 5টা করে দিচ্ছে। এই 13টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায়, 13টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় শুধুমাত্র জৈব রসায়নকে কভার করে। বুঝতে পারো কি বলতে চাইছে? কেমিস্ট্রির আগের বইগুলোতে 13টা অধ্যায় ছিল, 13টা অধ্যায়ের মধ্যে 9টা অধ্যায় শুধু জৈব রসায়নকে কভার করে। বাকি যে 3টা বা 4টা অধ্যায় আছে সেগুলো তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন, এগুলোকে কভার করে। তাহলে এই জৈব রসায়ন নট অনলি এ চ্যাপ্টার, ফুল কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 80% পড়া এই জৈব রসায়নের অন্তর্গত। 9টা অধ্যায়কে একটা অধ্যায় করে দিছে। তাহলে তুমি কি এটা একটা অধ্যায় ধরে বসে থাকবা? না, আমরা রসায়নের একটা পার্ট নিয়ে আজকে থেকে আলোচনা শুরু করব 2.5 মাস ব্যাপী। ঠিক 2.5 মাস যদি ঠিকভাবে ক্লাস করো, জৈব রসায়ন ইনশাল্লাহ আমাদের গ্রুপে, মেক কেমিস্ট্রি যে গ্রুপের মাধ্যমে ইনশাল্লাহ শেষ হবে। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? সো আমরা আজকে থেকে জৈব রসায়ন নট অনলি এ চ্যাপ্টার, কেমিস্ট্রির একটা ফিল্ড নিয়ে আলোচনা করব। বিগত আগের সংস্করণের বইয়ের 9টা অধ্যায়, 9টা অধ্যায়কে একটা করে দিছে। তো এই অধ্যায়টা একটা অধ্যায় বাদ দিলাম, বাদ দিলে কি সমস্যা পড়বে সেটা বলবে। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এখন বলি ইন্টারের কেমিস্ট্রি, ইন্টার পরবর্তী লাইফে তুমি যদি এই জৈব রসায়ন স্কেপ করে যাও, ইন্টার পরবর্তী লাইফে এই জৈব রসায়ন তুমি ইন্টারে পড়লে না। মনে করো একজন স্টুডেন্ট এইচএসসিতে জৈব রসায়ন পড়লো না, তার A+ পেতে খুবই কষ্ট হবে। একজন স্টুডেন্ট ইন্টারে জৈব রসায়ন বাদ দিয়ে যদি বলে জৈব রসায়ন না পড়া একটা স্টুডেন্টের কেমিস্ট্রিতে A+ পাওয়ার সম্ভাবনা কত? আমি বলবো হচ্ছে 5%। একজন স্টুডেন্ট ইন্টারে জৈব রসায়ন স্কেপ করে গেল, বাদ দিয়ে গেল, তার A+ পাওয়ার সম্ভাবনা 5%। হ্যাঁ, সে 150 পাবে, 140 পাবে, 155 পাবে, 160 পাবে না, পেলেও পাবে। পরীক্ষা যদি অতি ভালো হয়, যদি একদম মেরিট মানে রেডিকিউলাস টাইপের পরীক্ষা হয়, তাহলে 5% তার A+ পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে প্রতি 100-এ 95 জন A+ মিস করবে যদি অর্গানিক কেমিস্ট্রি স্কেপ করে কেউ চলে যায়। এবার বলি এইচএসসি
লাইফের সমস্যা বলবো, পরীক্ষার হলে কেন এ প্লাস পাওয়ার সম্ভাবনা কমে, যেটা বলবো পরে। আগে বলি এইচএসসি পরবর্তী লাইফে তুমি কি কি প্রবলেম ফেস করবা। আমি যেটা বলেছি একটু আগে, একাডেমিক পড়াগুলো অনার্স লেভেল পর্যন্ত বইগুলো পড়াগুলো এমনভাবে সাজানো সিলেবাসটা যেন আমাদের রসায়নের এই 3টা পার্টই টাচ করা হয়। ইন্টারের কেমিস্ট্রিতে দেখো জৈব রসায়ন এই অধ্যায়ের মাধ্যমে টাচ করা হচ্ছে, বাকি 9টা অধ্যায়ের মাধ্যমে এই 2টা পার্ট টাচ করা হচ্ছে। এসএসসির বইটাও ওভাবে গঠিত করা হয়েছিল। অনার্সেও আমরা জৈব রসায়ন, যদি তোমরা কেমিস্ট্রি নিয়ে অনার্স করো তাহলে তোমরা এই 3টা পার্ট টাচ করে পড়বা, ঠিক আছে। তুমি যদি চাও যে আমি কেমিস্ট্রি নিয়ে হায়ার স্টাডি করব, তখন তুমি এই 3টা পার্ট নিয়ে পড়তে পারবে না। অনার্সের পরে তুমি যদি হায়ার স্টাডি করতে চাও, মাস্টার্স করতে চাও, পিএইচডি করতে চাও, বাইরে যেতে চাও, বিদেশে গিয়ে ডিগ্রি আনতে চাও, তোমাকে এই 3টা পার্টের মধ্য থেকে একটা পার্ট তোমাকে বাছাই করে নিতে হবে। হয় তোমাকে জৈব রসায়ন বাছাই করতে হবে, আই এম এ মাস্টার ইন জৈব রসায়ন, আই এম এ মাস্টার ইন অর্গানিক কেমিস্ট্রি, তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়তে পারো, অজৈব রসায়ন নিয়ে পড়তে পারো, ফিজিক্যাল কেমিস্ট্রি ভৌত রসায়ন নিয়েও পড়তে পারো। এটা হচ্ছে কেমিস্ট্রির একটা ডাইমেনশন। এগুলো কেমিস্ট্রির একটা ডাইমেনশন। তুমি একটা মিস করে গেলে কেমিস্ট্রির একটা ডাইমেনশন মিস করে গেলা, ঠিক আছে। এখন একজন স্টুডেন্ট কেমিস্ট্রির শুধু এই 2টা পার্ট পড়লো, এটা বাদ দিল, অর্গানিক কেমিস্ট্রি বাদ দিল, অনার্সে গিয়ে তো ধরা খাবে সে সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে তার ফিউচার স্টাডির রাস্তা সব জায়গায় বন্ধ, মেডিকেলের দরজা তো বন্ধই বন্ধ। একজন স্টুডেন্ট যদি অর্গানিক কেমিস্ট্রি বাদ দেয়, লিখিত দেব তার মেডিকেলের দরজা বন্ধ, তার মেডিকেলে পড়া হবে না। একজন স্টুডেন্ট যদি অর্গানিক কেমিস্ট্রি বাদ দেয়, মেডিকেলে পড়া হবেই না, কারণ মেডিকেলের মেইন সাবজেক্ট হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি। সো যদি চিন্তা করো স্যার এটা বাদ দিব, অর্গানিক কেমিস্ট্রি বাদ দিব, মেডিকেলে পড়তে চাই, অর্গানিক কেমিস্ট্রি বাদ দিব, শেষ। এই স্বপ্ন দেখা বাদ দাও, মেডিকেলের স্বপ্ন বাদ দাও। ইঞ্জিনিয়ারিংয়ে কি ধরা খাবা? ইঞ্জিনিয়ারিংয়ে আমরা মনে করি শুধু ম্যাথ ফিজিক্সের খেলা। নো, ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেক কোর্সে, প্রত্যেক সেমিস্টারে কেমিস্ট্রির কোর্স আছে, অর্গানিক কেমিস্ট্রির কোর্স আছে, তোমাকে এগুলো পারতে হবে, জানতে হবে। কেমিস্ট্রি পারতে হবে ইঞ্জিনিয়ার হতে গেলে, ঠিক আছে। তারপরে তুমি ম্যাথ করতেছো না, ম্যাথে অনার্স করতেছো না, ম্যাথে তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে, ওখানে অর্গানিক কেমিস্ট্রি। তখন দেখবা অনার্সে গিয়ে ঠিকই এই পড়াগুলো আবার পড়তে হচ্ছে, তখন আফসোস হবে, হাই রে যদি এইচএসসিতে পড়তাম, এগুলো ঠিকই পড়তে হচ্ছে, ইন্টারে যদি পড়তাম একটু এগিয়ে থাকতাম। সো যদি তুমি কেমিস্ট্রির এই পার্টটা মিস করে যাও, জৈব রসায়ন একটা অধ্যায় তো বাদ দিই না, যদি একটা অধ্যায়, একটা পার্ট মিস করতেছো, তুমি একটা ডাইমেনশন মিস করতেছো, একটা অধ্যায় না, একটা ডাইমেনশন তুমি মিস করে যাচ্ছ। বাবা এটা এসএসসি না যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা বাদ দিলাম, তারপরে পরমাণুর গঠন চ্যাপ্টারটা বাদ দিলাম, তেমন কিছু আসে যাবে না। কিন্তু এই জৈব রসায়ন যদি ইন্টারের বাদ দাও, মেডিকেলের দরজা বন্ধ, ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে ধরা খাবে, সব জায়গায় যাই পড়ো, সায়েন্স ডিপার্টমেন্ট, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনেটিক্স যাই পড়ো না কেন, সেটা যদি সায়েন্স ডিপার্টমেন্ট রিলেটেড হয়, মেডিকেলের দরজা তো ফুল বন্ধই বন্ধ। বাকিগুলো যদি পড়ো পদে পদে ধরা খাবে। ম্যাথে ক্যালকুলাস, অন্তরীকরণ যোগজীকরণ মিস দেয়া মানে ইঞ্জিনিয়ারিং তার জন্য বন্ধ। তেমন ইন্টারে জৈব রসায়ন মিস দেয়া মানে তার মেডিকেলের দরজা বন্ধ। সো বাকি জীবনটা সায়েন্স ডিপার্টমেন্ট রিলেটেড যদি পড়ালেখা করতে চাও, অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স ডিপার্টমেন্টে যদি তোমার পড়াটা থাকে, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, অনার্স করো, যাই করো, যদি সায়েন্সে পড়ে আরাম পেতে চাও, অর্গানিক কেমিস্ট্রিটা আমাদের সাথে সাথে করতে হবে। চ্যাপ্টারটা কঠিন, তড়িৎ রসায়ন কত সহজ না? তড়িৎ রসায়ন সহজ একটা অধ্যায়, কিন্তু জৈব রসায়ন কঠিন। কিন্তু একটা কথা মাথায় রাখবে, আজ পর্যন্ত আমার এখানে তোমরা অনেক ক্লাস করেছ, আমার এখানে ক্লাস করে মেক কেমিস্ট্রি জি গ্রুপে কঠিন বলে কোনো শব্দ
না, এটা কঠিন। তড়িৎ রসায়ন সহজ, রাসায়নিক পরিবর্তন কঠিন ছিল। জৈব রসায়ন কিন্তু আজকের ক্লাসে একটু লেন্দি হতে পারে, আমি সবাইকে বলে দিচ্ছি, কারণ আজকের ক্লাসে পড়া কম হবে, এরকম কথাই আমরা বলবো, আজকে। কারণ একটা পড়া শুরুর আগে প্ল্যানিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যেটা বলছি, আমরা কেমিস্ট্রির একটা পার্ট নিয়ে আলোচনা শুরু করছি। আমরা চেষ্টা করব ঠিকভাবে পড়া। ঠিক আছে, এবার বলি এইচএসসি লাইফে একজন স্টুডেন্ট কি কি সমস্যা ফেস করবে। এইচএসসি পরবর্তী লাইফে কি কি সমস্যা? মেডিকেলের দরজা ফুল বন্ধ, মেডিকেলের দরজা ফুল। জৈব রসায়ন শুনলে কিরকম কিরকম লাগার কোনো টেনশন নাই, আমি আছি তো। সব সমস্যার সমাধান দিতে পারে সায়েন্স স্যার, এটা মাথায় রাখবে। যদি রেগুলার ক্লাস করো, ইনশাআল্লাহ এই কঠিনতম অধ্যায়, রসায়নের সর্বকঠিনতম অধ্যায় আমরা শেষ করব খুবই আকর্ষণীয়ভাবে। সমাধান আমি দিব তো, আমি আছি তো, টেনশন করার কিছু নেই। কঠিন কঠিন, কিন্তু সমাধান আছে। যদি বলি জৈব রসায়নের মতো সহজ অধ্যায়, ভয় পাওয়ার কিছু নয়, না, ভয় পাওয়ার অবশ্যই কারণ আছে। অনেক স্যারে বলে আর কি, তুমি পড়তে গেলে স্যারের কাছে বলবে, তুমি এতদিন শুনে এসেছো জৈব রসায়ন অনেক কঠিন একটা ব্যাপার, তোমার মধ্যে ভীতি কাজ করে, কিন্তু এটা মোটেও কঠিন কোনো ব্যাপার। কে বলছে মোটেও কঠিনতম ব্যাপার না? আসলেই কঠিন একটা ব্যাপার। তবে আমি তোমাদেরকে পথ দেখাবো, রাস্তা দেখিয়ে দেব, এইভাবে চলো, এভাবে চলো, এটা করো, এটা করো, এতবার লেখো, এতবার করো। যদি আমার কথা মতো চলো, আশা করা যায় জৈব রসায়ন তোমাদের আয়ত্তে চলে আসবে। এটা 100% A+-এর গ্যারান্টি দেয়া কোনো কোর্স নয়। আমি কোনো স্টুডেন্টকে 100% A+-এর গ্যারান্টি আমি দিই না। আমার কাছে স্টুডেন্ট যদি আমার কথা মতো চলে, তাহলেই সে ভালো করবে। আমি কথা সব ক্লিয়ার কাট। জৈব রসায়ন 100% পারার নিশ্চয়তাই কোর্স নো। আমার এটা হচ্ছে, তোমরা যদি আমার ক্লাস নিয়মিত লাইভে করো, রেগুলার ক্লাসে উপস্থিত থাকো, আমি যেভাবে বলি সেভাবে চলো, আশা করা যায় তোমরা জৈব রসায়নের ভীতি কাটিয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার সাথে এগ্রিমেন্টে চলে আসতে হবে। এই জৈব রসায়ন পারার জন্য আমার সাথে এগ্রিমেন্টে চলে আসতে হবে। এগ্রিমেন্ট কি? আমি যা বলি তাই করতে হবে, দ্যাটস ইট। আমি ক্লাসে যা করাচ্ছি তা খাতায় লিখতে হবে, আমি যা বলি তা করতে হবে। যদি আমার কথা মতো চলো, চলে দেখো একবার, যদি আমার কথা মতো চলো, আশা করা যায় জৈব রসায়ন তোমরা পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব জৈব রসায়ন ইন্টারে বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। জৈব রসায়ন অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে 3টি, সৃজনশীল আসবে 3টি। তুমি যে বোর্ডেরই হও, 3টি সৃজনশীল জৈব রসায়ন থেকে আসবে। কিভাবে আসবে পরে, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, এটাকে তুমি তড়িৎ রসায়নের মতো ভাগ করতে পারবো না। এটা বিশাল একটা অধ্যায়, সব টপিক লিখতে গেলে এরকম 2টা বোর্ড লাগবে। ঠিক আছে, যাক, তো যেটা বলছে 3টা সৃজনশীল আসবে। ঠিক আছে, পরিবেশ রসায়ন অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, রসায়ন 2য় পত্রের কোশ্চেন অ্যানালাইসিসটা দেখাচ্ছে। পরিমাণগত রসায়ন থেকে 2টি সৃজনশীল আসবে। তড়িৎ রসায়ন থেকে একটা অথবা 2টা আসতে পারে। অর্থনৈতিক রসায়ন থেকে একটা, কিন্তু অর্থনৈতিক রসায়ন তোমাদের শর্ট সিলেবাসে নেই। ঠিক আছে, তাহলে প্রশ্ন 8টা থেকে 5টা অ্যান্সার করতে হয়। 8টা, 1 3 1 4 4 2 6 6 2 8, এটা থেকে দিলে, যদি এটা থেকে একটা দিই, এটা থেকে একটা, মানে এই ফরম্যাটে সেকেন্ড পেপারের কোশ্চেন হবে। জৈব রসায়ন অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসে। একজন স্টুডেন্ট জৈব রসায়ন অধ্যায়টা বাদ দিল, স্কিপ করে গেল, তাহলে দেখো 8টা থেকে 3টা বাদ,
8টা থেকে তোমার 5টা অ্যান্সার করতে হয়। যদি একজন স্টুডেন্ট জৈব রসায়ন বাদ দেয়, তার 3টা সৃজনশীল বাদ, তাহলে পরীক্ষার হলে তার কোনো অপশন নাই। তাকে মাথায় নিয়ে যেতে হবে, আমাকে যা আসবে তাই অ্যান্সার করতে হবে, সহজ আসুক কঠিন আসুক, কারণ জৈব রসায়ন সে টাচ করে না। অর্থাৎ তার পরীক্ষায় 5টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। যে জৈব রসায়ন বাদ দিল, 8টা থেকে 3টা চলে গেল, বাকি থাকে 5টা যা আসে তাই তাকে অ্যান্সার করতে হবে। এই 5টা থেকে 5টাই মানে তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন যা যা আছে, এই সবগুলো থেকে 5টা কোয়েশ্চেন যে আসবে, এই 5টা সৃজনশীল কখনো হুবহু একটা স্টুডেন্টের কমন পড়বে না। নিয়ম, প্রশ্ন ভাবেই করে, কমন পড়বে না। প্রশ্ন করার কিছু নিয়ম আছে, বোর্ড প্রশ্ন করার একটা নিয়ম আছে। 40% কোয়েশ্চেন সহজ করবে যাতে সবাই এটা টাচ করতে পারে, বাকি 40%, বাকি 60% তোমার কঠিন এবং মিডিয়াম ক্যাটাগরি থেকে দেবে। এখন দেখা যাচ্ছে প্রশ্ন প্রণেতা জৈব রসায়নের যে 3টা সৃজনশীল আসে, সহজ ক্যাটাগরির 40% না, এই 3টা প্রশ্নই সহজ দিয়ে দিছে, বাকিগুলো মিডিয়াম এবং কঠিন থেকে দিয়ে দিছে। তাহলে এই 3টা প্রশ্ন সহজ আসলো, কিন্তু তুমি অধ্যায়টা না পড়ার কারণে একটাও টাচ করতে পারো। সহজ কঠিন তুমি তো বুঝবাই না, প্রশ্ন সহজ নাকি কঠিন তুমি বুঝবাই না। ঠিক আছে, এটা নিয়ম। জৈব রসায়ন অধ্যায়টা যেহেতু কঠিন, সেজন্য কোনো বোর্ডে আজ পর্যন্ত তুমি প্রশ্ন ঘাটাঘাটি করলে, চ্যাপ্টার যখন শেষ হবে প্রশ্ন ঘাটাঘাটি করলে দেখবা আজ পর্যন্ত কখনোই জৈব রসায়নের কোশ্চেন কঠিন করে না। জৈব রসায়নের সৃজনশীল কখনোই কঠিন করে না, কারণ স্টুডেন্টরা এটা পারে না, কঠিন করলে তো একেবারেই শেষ। ঠিক আছে, তো জৈব রসায়নের কোশ্চেন সবসময় সহজ আসে। তো কোনোভাবে তুমি যদি জৈব রসায়নটা একবার শেষ করে যেতে পারো, প্রস্তুতি নিয়ে যেতে পারো, এমন এমন কোশ্চেন দিবে দেখে তোমার হাসি পাবে। সহজ, চ্যাপ্টার কঠিন, কিন্তু প্রশ্ন আসে একদম সহজ। তো কোনোভাবে তুমি যদি অধ্যায়টা শেষ করে পরীক্ষার হলে যাও, 3টা সৃজনশীল তোমার নিশ্চিত তুমি সহজভাবে অ্যান্সার করতে, কারণ জৈব রসায়ন থেকে ওই যে কোশ্চেনের 40% সহজ আসে, এই 40% এই জৈব রসায়ন থেকেই দিবে। এই 5টা থেকে যে কোনোভাবে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। যদি এটা বাদ দিয়ে যাও, তোমার A+ পাওয়ার সম্ভাবনা 5%। তুমি ফার্স্ট পেপারে 90 পেতে হবে, সেকেন্ড পেপারে একদম এক্সট্রিম লেভেলের, বাকি অধ্যায়গুলোতে দক্ষ হতে হবে। ঠিক আছে, কারণ দেখা যায় বাকি 60% মিডিয়াম এবং কঠিন ক্যাটাগরির যে একটা ভাগ আছে, সেটা বাকি অধ্যায়গুলো জৈব রসায়ন বাদে সেকেন্ড পেপারে বাকি অধ্যায়গুলো থেকে আসে। জৈব রসায়নের কোশ্চেন সহজ হয়, সো এটা মাথায় রেখে আমরা পড়ব। ঠিক আছে, সো এবার বলি পারার জন্য কি করতে হবে। আমার সাথে এগ্রিমেন্টে চলে আসতে হবে। এগ্রিমেন্ট কি? আমি প্রতিদিন যা পড়াবো, যেভাবে বলবো সেভাবে করব। জৈব রসায়নের লেকচারশিপ, এই জৈব রসায়নের কথা আমি মাঝে মধ্যে ক্লাসে বলতাম, ক্লাসের ফাঁকে ফাঁকে বলতাম যে জৈব রসায়ন আসতেছে, এই সে অনেক কথা বলতাম না। এই জৈব রসায়ন কত বড় লেকচারশিপ দেখছো, কোনো বই পড়তে হবে না, বই আমি রেডি করে দিছি। কোনো বই পড়লে মাথা পাগল হয়ে যাবে, আমারও মাথা পাগল হয়ে যাবে বই পড়লে। বই বিগত 3-4-5 সালের বই আমার সংগ্রহে আছে, সবগুলো বই সমন্বয় করে আমি পড়ে অ্যানালাইসিস করে আমি নিজে একটা সাপ্লিমেন্ট টাইপের তোমাদেরকে প্রোভাইড করব। এটা একটা আমার লেখা বই, এটা আমার পাবলিশ করার প্ল্যান আছে 1 বছর পরে। আমার লিখিত জৈব রসায়নের বইটা 282 পৃষ্ঠার, এখানে কিছুই বাদ দেওয়া হয় নাই। এইটা আগাগোড়া ফুল জৈব রসায়নের একটা মাস্টার ক্লাস একটা বই হতে যাচ্ছে। এটা যখন পাবলিশ হবে সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হবে। সো ওয়েট ফর দ্য ব্লাস্ট। তার আগে আমি যা বলি তা, আমি যা পড়াবো সেভাবে পড়বো। আমার উপর বিশ্বাস আছে তো?
বিশ্বাস আছে না আমার উপর? এই বিশ্বাস নিয়ে পড়তে থাকো, নিজে কোনো কাবিলাতি করবে না। আমি যা বলি মিলিটারির রুল, জৈব রসায়নটাও এরকম মিলিটারির রুল, যে আমি এটা বলছি করতে বাধ্য। পারা না পারা পর পারতে হবে না। এখন স্যার করলাম, পারতেছি না, নাও পারতে হবে না, পারার কাজ পরে করতে থাকো। আমি যদি বলি এটা 5 বার লিখবা, 5 বারই লিখবা, বুঝবা। কিন্তু যদি আমার কথা মতো না চলো, পারবে না, বুঝে লাভ নাই যদি না পারো। ঠিক আছে, আমার সাথে এগ্রিমেন্টে কারা কারা আছো আমি একটু দেখতে চাই। কারা কারা আমার সাথে এগ্রিমেন্টে চলে আসবে আজকে, যে জৈব রসায়ন সায়েম স্যার যা যা পড়াবে, যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে আমি চলবো, সায়েম স্যারের কথা আমি মেনে চলবো, সায়েম স্যার যা বলে তা শুনবো, সায়েম স্যার যতবার লিখতে বলে ততবার লিখবো। এই এগ্রিমেন্টে কারা কারা আছো আমি একটু দেখতে চাই। যারা এগ্রি আছো এগ্রিমেন্ট ধরে রাখবে। আজকে থেকে আমি যা পড়াবো তা বাসায় সাথে সাথে, ক্লাসের সাথে সাথে তো লিখবে, এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক। ক্লাসের সাথে সাথে খাতায় অনেক জিনিস লিখতে হবে, হোমওয়ার্ক কি, আমি যা পড়াচ্ছি তা লিখতে থাকো, খাতা জালি বানাই ফেলতে হবে, জালি খাতা। ঠিক আছে, ক্লিয়ার? সো এইটা কেউ মিস দিবে না প্লিজ। অর্গানিক কেমিস্ট্রি এটা কঠিন অধ্যায়, প্লিজ আমি মিথ্যা কিছু বলবো না, এটা অবশ্যই কঠিন একটা অধ্যায়, কিন্তু আমার কথা মতো যদি চলো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জৈব রসায়নের ভয়, এসো করি জয়। ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। জো ডার গিয়া সমঝো মার গিয়া। ঠিক আছে, একটা কথা ছিল, ভয় পেয়ে যদি থেমে যাও দরকার নেই। কঠিন কিন্তু, হ্যাঁ কঠিন বলেই এই কাজটা তোমাকে করতে হবে। সহজ হলে তো সবাই করতে পারতো। তুমি যদি এই জৈব রসায়ন শেষ করো, তুমি কেমিস্ট্রিতে মাস্টার ক্লাস হয়ে যাবে। মেডিকেলে তুমি একবারে একটা অ্যাডভান্টেজ পাবে সারা জীবন। যদি মিস করে যাও, কেমিস্ট্রির দরজা তো বন্ধই বন্ধ, মেডিকেলের দরজা বন্ধ, এইচএসসিতেও ধরা খাওয়া। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস শেষে একটা রিভিউ দিবা, ক্লাস শেষ হলে গ্রুপে একটা রিভিউ দিবা আজকের ক্লাস কেমন ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। মেক কেমিস্ট্রি জি গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।